হাই ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 ইতিহাস প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ইউরোপে জাতীয়তাবাদের উদ্ভব। আর ইউরোপের মধ্যে কিভাবে জাতীয়তাবাদের উদ্ভব ঘটে আজকের এই পাঠের মাধ্যমে আমরা জানব। তো ইউরোপে 1815 খ্রিস্টাব্দে সম্রাট নেপোলিয়নের সাথে ইউরোপের আরও চারটি প্রধান শক্তিবর্গ যেমন ব্রিটেন, প্রাশিয়া এবং রাশিয়া ও অস্ট্রিয়ার বিরুদ্ধে যে ওয়াটারলু যুদ্ধ সংগঠিত হয়। এই ওয়াটারলু যুদ্ধে সম্রাট নেপোলিয়নের পতন ঘটে। সম্রাট নেপোলিয়নের পতনের পর 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়। আর এই চুক্তির মাধ্যমে যেই কী পরিবর্তন আসে আমরা তা জানবো ইউরোপের মধ্যে। যেমন 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা চুক্তির পর ইউরোপে সম্পূর্ণভাবে রাজতন্ত্র চলে আসে এবং সমস্ত ক্ষমতা রক্ষণশীলদের কাছে চলে যায়। মানে ইউরোপে যে প্রধান চারটি শক্তিবর্গ যারা জয়ী হয়েছিল তারা পুনরায় ইউরোপের মধ্যে যে রাজতান্ত্রিক ব্যবস্থাটা সেটা চালু করেন এবং সমাজ ব্যবস্থাটা সমস্ত রক্ষণশীলদের কাছে চলে যায়। তারপর উদারবাদীরা, যারা উদারবাদী বিপ্লবী ছিলেন, তারা লুকিয়ে গোপনে গ্রুপ তৈরি করে তারা নিজেরা সম্পূর্ণ স্বাধীনতা চেয়েছিল। তারপর যেমন 1830 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টা হচ্ছে ফ্রান্সের বিপ্লবের যুগ। আর এই বিপ্লব যুগে ইউরোপের মধ্যে 1830 থেকে 1848 খ্রিস্টাব্দের মধ্যে এই সময় সমগ্র ইউরোপের মধ্যে অনেকগুলি বিপ্লব সংগঠিত হয়। তাই এই সময়কে বিপ্লবের যুগও বলা হয়। এই সময় প্রধানত দুইটি বিপ্লব হয়, যেমন একটা হচ্ছে জুলাই বিপ্লব আর একটা হচ্ছে গ্রিক বিপ্লব। আমরা জুলাই বিপ্লবের মধ্যে কী হয়েছিল তা জানবো। তো জুলাই বিপ্লব মেনলি দুইটা দেশের মধ্যে হয়, একটা হচ্ছে ফ্রান্সে আর একটা হচ্ছে বেলজিয়ামের মধ্যে। তো ফ্রান্সের মধ্যে হয়েছিল কি, ফ্রান্স থেকে যে বুর্বু রাজবংশকে বুর্বু রাজাকে সরিয়ে দেওয়া হয় জুলাই বিপ্লবের মাধ্যমে। তারপর সাংবিধানিক রাজতন্ত্র গঠন করা হয় এবং ফ্রান্সের মধ্যে লুই ফিলিপ পিকে ফ্রান্সের প্রধান বানিয়ে দেওয়া হয়। বেলজিয়ামের মধ্যে কি হয়, বেলজিয়ামের মধ্যে প্রথমে সেখানে বেলজিয়াম নেদারল্যান্ডের নিয়ন্ত্রণে ছিল। তারপর বেলজিয়ামের মানুষের স্বাধীনতার দরকার ছিল, তাই তারা আলাদা জাতিরাষ্ট্র বানানোর জন্য তারা নিজেদের মধ্যে বিপ্লব শুরু করে। পরবর্তী সময়ে শেষ পর্যন্ত বেলজিয়াম স্বাধীন হয় এবং নেদারল্যান্ডের কাছ থেকে বেলজিয়াম এতদিন পর্যন্ত নেদারল্যান্ডের অধীনে ছিল, তখন বেলজিয়াম স্বাধীনতা লাভ করে। গ্রিক বিপ্লবের মাধ্যমে কি হয়, গ্রিক বিপ্লবের মাধ্যমে গ্রিকের যে প্রথমে গ্রিক অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল, তারা অন্যান্য দেশের মতো নিজেরাও স্বাধীন হতে চায়। তাই তারা নিজেরা এই জন্য গ্রিকের মানুষরা 1821 খ্রিস্টাব্দে সংগ্রাম শুরু করে। যেমন গ্রিকের মানুষগুলি বেশি শক্তিশালী ছিল না, কিন্তু তাহা সত্ত্বেও তারা পশ্চিম ইউরোপের সাহায্য নিয়ে নিজের দেশকে স্বাধীন করতে চায়। তাই তারা গ্রিকের কবি, চিত্রকররা তাদের কবিতা ও চিত্রের মাধ্যমে জাতীয়তাবাদী যে ধারণা সেটা প্রচার করতে থাকে, যাতে মানুষ জাতীয়তাবাদের ভাবনায় উদ্বুদ্ধ হয়। তারপর 1832 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপলের সন্ধির মাধ্যমে গ্রিক একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। গ্রিকও একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিল 1832 খ্রিস্টাব্দে। তারপরে ইউরোপের মধ্যে রোমান্টিসিজম, যা একটি ছিল সাংস্কৃতিক আন্দোলন, এই সাংস্কৃতিক আন্দোলন শুরু হয়। রোমান্টিসিজম হলো এক ধরনের সাংস্কৃতিক আন্দোলন যা জাতীয় ভাবনাকে গড়ে তুলতে সাহায্য করে। এই আন্দোলনে তর্ক বিতর্ক, যুক্তিবাদ, বিজ্ঞানকে খণ্ডন করে আবেগ, অন্তর্দৃষ্টি ও রহস্যময় অনুভূতিকে প্রাধান্য দেওয়া হয়। যেমন তখনকার সময় রোমান্টিসিজম বলতে যে সাংস্কৃতিক আন্দোলন শুরু হয়েছিল ইউরোপের মধ্যে, তখনকার সময়ে বিভিন্ন যে সাহিত্যিক বা যে রোমান্টিক যে শিল্পী, যারা জাতীয়তাবাদী ভাবনায় উদ্বুদ্ধ করে তুলেছিল মানুষকে চিত্রের মাধ্যমে, চিত্রকররা বিভিন্ন চিত্রের মাধ্যমে জাতীয়তাবাদী ভাবনা তুলে ধরে। তারপরে যেমন বিভিন্ন সাহিত্যিকরা গল্পের মাধ্যমে মানুষের মধ্যে জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করে। তারপরে যারা কবি ছিলেন, কবিরা বিভিন্ন কবিতা, দেশাত্মবোধক কবিতার মাধ্যমে মানুষকে জাতীয়তাবাদী ভাবনায় অনুপ্রাণিত করেছিলেন। আর জাতীয়তাবাদী যে শিল্পী, যারা দেশাত্মবোধক গান গেয়ে মানুষের মধ্যে একটা জাতীয়তাবাদী ভাবনার পরিবেশ তৈরি করেছিলেন, যাতে ইউরোপ একটা সম্পূর্ণ জাতীয়তাবাদী রাষ্ট্র হিসেবে উদ্ভব হতে পারে। এরকমই জার্মানের একজন দার্শনিক ছিলেন, নাম হচ্ছে জন গটফ্রাইড। তিনি জার্মান দার্শনিক, তিনি জাতীয়তাবাদ প্রসঙ্গে দু একটি কথা বলেছেন। যেমন
কোনো দেশের সংস্কৃতি জানতে হলে রাজা মহারাজাদের মহলে নয়, বরং সাধারণ মানুষের মধ্যে থেকেই সেটা জানা যায়। কোনো দেশের সংস্কৃতি সম্পর্কে আমরা জানতে গেলে রাজাদের মহলের দিকে দেখলে আমরা সেটা বুঝতে পারি না। আমরা বুঝতে হলে সেখানে সাধারণ মানুষ যারা আছে তাদের যে কালচার, তারপরে তাদের যে চিন্তাভাবনা, এগুলি বুঝলে আমরা বুঝতে পারবো যে সেখানে কীরকম সংস্কৃতি বর্তমান। তারপরে তিনি আরেকটি কথা বলেছেন যে সংস্কৃতি হলো জাতিরাষ্ট্রের আত্মা, মানে যে আমরা যে কালচারটি হচ্ছে জাতিরাষ্ট্রের প্রধান আত্মা। এখানে জাতীয়তাবাদী একটি গল্প আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। যেমন বাংলাদেশের যে যে মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমান সহ তখন পশ্চিম যে পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে যে লড়াই হয়েছিল বাংলাদেশে, তারা ভাষার দাবিতে লড়াই করে। যেমন পাকিস্তানের প্রধান কার্যকর্তারা বাংলাদেশের মধ্যে যে বাংলা ভাষাকে উঠিয়ে সেখানে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তা সত্ত্বে সেখানে বাংলার সমস্ত মানুষ নিজেদের ভাষার দাবিতে, বাংলা ভাষার দাবিতে নিজেরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলে। এটা একটা জাতীয়তাবাদী ভাবনা। এই জাতীয়তাবাদী ভাবনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ভাষার মাধ্যমে মানে কীভাবে মানুষের মনের মধ্যে যে জাতীয়তাবাদী যেই ভাবধারা সেটা সৃষ্টি হতে পারে, যে বাংলাদেশের যেই চলন্ত উদাহরণের মাধ্যমে আমরা সেটা দেখতে পাই। তারপরে 1830-এর দশকে এক অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয় সমগ্র ইউরোপ। যেমন ঊনবিংশ শতাব্দীর জাতীয়তাবাদীদের বিকাশের সময় ইউরোপের অর্থনৈতিক অবক্ষয়ের সূচনা হয়। এই ঊনবিংশ শতাব্দীর সূচনা থেকেই শুরু হয় ইউরোপের অর্থনৈতিক সংকট। এই সংকটের সময় যেমন জনবিস্ফোরণ, ইউরোপের মধ্যে জনসংখ্যা বহুগুণ বেড়ে যায়। তারপরে যেমন জনসংখ্যা বাড়াতে সেখানে বেকারত্বের দেখা দেয়, বেকারত্ব আমরা লক্ষ্য করি। তারপর বেকারত্বের জন্য মানুষ কাজের সন্ধানে গ্রাম থেকে শহরে যায়। তখন শহরে গিয়ে সমস্ত মানুষ এত পরিমাণে মানুষ জমায়েত করে মানে কাজের সন্ধানে, তখন দেখা গেছে সেখানে শহরের অবস্থা আরও খারাপ হয়ে ওঠে। এই অর্থনৈতিক সংকটের সময় ইউরোপের যে 1848 সালে ফ্রান্সে অবস্থা খুব খারাপ হতে থাকে। তখন সমস্ত মানুষ খাদ্যের দাবিতে রাস্তায় নেমে আসে। তা দেখে ফ্রান্সের সম্রাট ছিলেন লুই ফিলিপ্পি, রাজত্ব ছেড়ে পালিয়ে যান। কারণ এই এত পরিমাণে মানুষ খাদ্যের দাবিতে রাস্তায় নামে এবং তখন তিনি ভয়ে রাজত্ব ছেড়ে পালিয়ে যান। এই অবস্থায় ফ্রান্সের যে শাসন ব্যবস্থা পরিচালনার জন্য গঠিত হয় ফ্রান্সের মধ্যে একটি জাতীয় সভা গঠিত হয়। আর এই জাতীয় সভা ফ্রান্সকে একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। আর এই জাতীয় সভা প্রতিষ্ঠার পর জাতীয় সভায় কিছু পরিবর্তন শুরু হয়। যেমন সবাইকে ভোটের অধিকার দেওয়া হয় সেখানে। তখন আমরা জানি ফ্রান্সের মধ্যে প্রথমে 3টা স্টেজের মধ্যে ফ্রান্স বিভক্ত ছিল: যাজক, অভিজাত এবং কৃষক সম্প্রদায়। তো 3টি শ্রেণী 3টি ভোট ছিল তখনকার সময়। এখন কি হয়েছে, জাতীয় সভার মাধ্যমে সবাইকে ভোটের অধিকার দেওয়া হয়। 21 বছর উপরে যত সব পুরুষ আছে সবাইকে ভোটের অধিকার দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে মহিলাদের কোনো ভোটের অধিকার দেওয়া হয়নি। তারপরে কাজ করার অধিকার, সবাইকে যে কাজ করার অধিকার দেওয়া হয়েছিল তখনকার সময়ে, যে জাতীয় সভার পরিবর্তনের মাধ্যমে আমরা এটা দেখতে পাই। উদারবাদী জাতীয়তাবাদের বিপ্লব, মানে যেই উদারবাদী যারা ছিল জাতীয়তাবাদী নেতৃবৃন্দরা, তারা তাদের বিপ্লব চালিয়ে যায়। যেমন 1848 খ্রিস্টাব্দে মধ্যবিত্ত শ্রেণী তারা বিপ্লব শুরু করে, কারণ তারা চেয়েছিল সেখানে জাতিরাষ্ট্র, আর ফ্রান্সকে জাতিরাষ্ট্র বানাতে চেয়েছিল এবং সেখানে ফ্রান্সের জন্য কিছু সাংবিধানিক নীতি চালু করতে চেয়েছিল। আর সাংবিধানিক নীতি মানে হচ্ছে আমরা দেখি যে সেখানে একটা নিজস্ব ব্যক্তিগত ফ্রান্সের একটা কনস্টিটিউশন থাকবে, মানে সংবিধান থাকবে। সবাই ব্যক্তিবর্গের মধ্যে যেই বাক স্বাধীনতা, নিজেদের খুশি মতো বাক স্বাধীনতা মানে ভোগ করবে। তারপরে সভা সমিতি গ্রুপ, যেভাবে সভা সমিতি তৈরি করার স্বাধীনতা থাকবে। এইসব কিছুর দাবি জানায় এই মধ্যবিত্ত শ্রেণী। তারপরে জার্মান অঞ্চল আমরা দেখব, জার্মান অঞ্চলের মধ্যে কীভাবে ন্যাশনালিজম যেই জাতীয়তাবাদের ধারণাটা উদ্ভব ঘটে।
তখনকার সময়ে জার্মান অঞ্চলের মধ্যে মধ্যবিত্ত শ্রেণী যারা ছিল, মিডল ক্লাস, তারা তারা করেছে, যেমন জার্মান যেই সমস্ত জার্মান জাতীয় সভা তৈরি করে, এবং এই সমস্ত জার্মান জাতীয় সভার মধ্যে মেম্বার ছিল 831 জন মেম্বার ছিল। এই যে মিডল মানে জার্মান জাতীয় সভার মধ্যে তারা কি করেছিল, তারা 18 মে 1848 খ্রিস্টাব্দে 831 জন সদস্য জার্মানির ফ্রাঙ্কফুর্ট 18 মে আমরা এই যে ফ্রান্সের যেই ফ্রাঙ্কফুর্ট যে একটা চার্চ, সেন্ট পল নামে একটা চার্চ আছে, চার্চের মধ্যে মিলিত হয়, যেটা ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট নামেও পরিচিত। তখনকার সময় জার্মানি তেমন কোনো পার্লামেন্ট ছিল না, তাই তারা চার্চকেই পার্লামেন্ট বানিয়ে নেয়। তো যেই 831 জন মধ্যবিত্ত শ্রেণী, তারা এই ফ্রাঙ্কফুর্ট 18 মে 1848 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টে মিলিত হয়ে তারা বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে জাতীয় সভার। যেমন এখানে একটি সমস্যা দেখা দেয়। সমস্যা হলো 1831 খ্রিস্টাব্দে যে মধ্যবিত্ত সদস্যরা ছিল, তারা শ্রমিকদের দাবি দেওয়া তেমন কোনো প্রাধান্য দেয়নি। তাই তারা এই যে শ্রমিক কৃষক যারা ছিল তাদের সমর্থন হারিয়েছিল। ফলে মিডল ক্লাসের যে মধ্যবিত্ত মানুষরা সাংবিধানিক সংগ্রাম করছিল, সেই সংগ্রাম ব্যর্থ হয়। তাই তারা কী করলো, মধ্যবিত্ত শ্রেণী একসময় দেখা গেল এই প্রাশিয়ার রাজা, এই মধ্যবিত্ত সম্প্রদায়, তারা প্রাশিয়ার রাজা চতুর্থ ফ্রেডারিক উইলিয়ামের কাছে তারা যায়। যেই সাংবিধানের ধারণা নিয়ে প্রাশিয়ার রাজা ফ্রেডারিক উইলিয়ামের কাছে তারা যায়। তখন রাজা কি করলো, রাজা তাদেরকে আর্মি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। তখন অভিজাত শ্রেণী, যে ফ্রান্সের মধ্যে অভিজাত বর্গরা বুঝতে পারে এইভাবে যে মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে, তাই তারা তাদেরকে উদারবাদীরা কখনো না কখনো জিতে যাবে, তাই অভিজাত বর্গ এবং রাজা মিলে তাদেরকে কিছু কিছু অধিকার, যেই স্বাধীনতা দিতে থাকে। যে ফ্রান্সের মধ্যে যারা যে এই অভিজাত বর্গ সমগ্র যে মধ্যবিত্ত শ্রেণীকে কিছু কিছু স্বাধীনতা দিতে থাকে। আজকের ভিডিওতে এতটুকুই। তো এরকম ইতিহাসের আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। থ্যাংক ইউ।